নাসিম তার অফিসের লোককে এইখান থেকে বাইক নিয়ে যেতে বলে দেয়। ইরফান বাইক স্টার্ট দেয়। নাসিম মৃদু হাসলো, ডান পা পিছনের দিকে কয়েকবার টান দেয়। কোনো ব্যথা ট্যাথা পায়নি। ইরফানের সাথে যাওয়ার ফোন দিছিল। তখন ইরফানকে দেখে হঠাৎ করে বাইক থামিয়ে ইচ্ছে করে পড়ে যায়। যাই হোক, দেশ ছাড়ার আগে কিছু ছোট ছোট ইচ্ছে পূরণ হলো ভেবে একটু ভালো লাগছে। পকেট থেকে একটি কাগজ বের করে ধীরে ধীরে ইরফানের পকেটে ঢুকিয়ে দেয়। ইরফান বুঝতে পারেনি। সব কাজ শেষে নাসিম স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান গম্ভীর সাথে শক্ত গলায় বলে, বিয়ের প্রিপারেশন নে। নাসিম কিছুই বলো না। লম্বা দীর্ঘ শ্বাস পেলে আকাশপানে তাকায়। চোখ জোড়া ঝাপসা হয়। বিয়ে শব্দটার সাথে বারবিডল নামটা জড়িয়ে আছে। যেখানে বারবিডল হারিয়ে গিয়েছে সেখানে বিয়ে শব্দটা কেন বারবার ভেসে আসে। পরদিন ইরফান অফিস থেকে ফিরেছে প্রায় 11টা 30-এ। গতকাল বাইক নিয়ে বেরোনোয় অনেক কাজ পেন্ডিংয়ে ছিল। আজ সব সামলে নিতে পারেনি। কালকের জন্য কিছু জমিয়ে রেখে বাড়ি ফিরল। বেশি রাত করে ফিরলে মাইরার চঞ্চলতাটুকু আর দেখতে পায় না। মেয়েটি শান্ত হয়ে ঘুমিয়ে থাকে, যেটা ইরফানের ভালো লাগে না। ফোন স্ক্রল করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। হঠাৎ ফোনে টুং করে মেসেজ পেয়ে ইরফান মেসেজটি ওপেন করলে দেখল নাসিমের নাম্বার থেকে এক লাইনে একটি মেসেজ এসেছে। তোর রাইডিং প্যান্টের পকেটে চেক করিস, কিছু আছে। ইরফান বুড়োকুচকে তাকায়। ফোন পকেটে রেখে দরজা ঠেলে তার ঘরে প্রবেশ করে। মাইরা ইরফানের গতকালের কাপড়গুলো গুছিয়ে রাখছিল। প্যান্টের পকেট থেকে একটি চিরকুটের মতো কিছু পেয়ে চিরকুটের ভাঁজ খুলে চোখ বুলায়। সরি ভাই, তোর শর্ত মানতে পারলাম না। চলে যাচ্ছে এখান থেকে। তুই আমার উপর রাগ পুষে রাখিস না প্লিজ। এটুকু পড়তেই ইরফান ঝড়ের বেগে এসে মাইরার হাত থেকে কাগজটি টান মেরে নিয়ে নেয়। মাইরা ইরফানকে খেয়াল না করায় হঠাৎই ভীষণ ভয় পেয়ে যায়। মাথা তুলে ইরফানকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু ইরফান ওভাবে তার দিকে চেয়ে আছে কেন? কিছু বলার আগেই ইরফান ডান হাতে শক্ত করে মাইরার চোয়াল ধরে দাঁতে দাঁত চেপে বলে, এসবে কেন হাত দিয়েছিস বল? চুপ করে বসে থাকতে পারিস না? মাইরা গালে ভীষণ ব্যথা পায়। দু হাতে ইরফানের হাত সরাতে চাইলে ইরফান আরও শক্ত হাতে ধরে। নাসিমের দেয়া কি না কি মাইরা টাচ করেছে, আবার যেন কত মনোযোগ দিয়ে পড়ছিল। ভাবতেই ইরফানের মাথায় রক্ত উঠে গেল। বাঁ হাতে মাইরার হাত থেকে তার প্যান্ট নিয়ে ছুঁড়ে ফেলে মাইরাকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে, কেন হাত লাগিয়েছিস সেভাবে? বল স্টুপিড গার্ল। কথাটা বলতে বলতে মাইরাকে থাপ্পড় মারার জন্য হাত উঠিয়ে মাঝপথে থেমে যায়। মাইরা বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের পানে। মেয়েটির চোখ ভরে ওঠে। ইরফানের এসব ব্যবহারে মেয়েটি আজকাল এত কষ্ট পায়, আবার তাকে থাপ্পড় মারতে চাইছে। মাইরা মাথা নিচু করে নিল। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইরফান চোখ গিলে তার হাত গুটিয়ে নেয়। অতঃপর হাত মুষ্টিবদ্ধ করে যেভাবে এসেছিল সেভাবেই হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। মাইরা ফুঁপিয়ে ওঠে। সে কি এমন করেছে? এই লোকটার জিনিসে হাত দেওয়া যাবে না, তা তো আগে কখনো বলেনি। বললে সে জীবনেও ধরতো না। গতকাল রাতেও কেমন ব্যবহার করলো তার সাথে। আজ কতদিন পর মারার জন্য হাত তোলো। সে আর জীবনে এই লোকটার কোনো জিনিস ছুঁয়েও দেখবে না। কথাগুলো ভেবে আরও ফুঁপিয়ে ওঠে। ইরফান বাইরে বেরিয়ে হাতের কাগজ মুঠো করে ছুঁড়ে ফেলতে গিয়েও কি মনে করে কাগজ মেলে ধরে চোখ বুলায়। সরি ভাই, তোর শর্ত মানতে পারলাম না। চলে যাচ্ছি এখান থেকে। তুই আমার উপর রাগ পুষে রাখিস না প্লিজ। আমি তোর বউয়ের কোনো ছবি রাখিনি আমার কাছে, আর কখনো ওকে দেখব না, ভাবার চেষ্টাও করব না। তবে ওকে আমি ভুলতে পারবো না ভাই। তুই যদি মানতে না পারিস আমার মনে তোর বউ কেন থাকবে, তাহলে তুই আমাকে খুঁজে বের করে মেরে ফেলিস। আর সেটা না পারলে দোয়া করিস যেন আমি কোনো এক অজানা কারণে মরে যাই। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না রে। ওকে হারিয়ে নিয়তির কাছে হেরে গিয়ে আমি এক পাথর হয়েছি। তাকে ভুলতে গিয়ে সেই পাথর থেকে আর অশ্রু ঝরাতে চাই না। এত শক্তি নেই আমার ভেতর। নাসিম নামে কেউ তোর লাইফে ছিল, ভুলে যাস। কথা দিচ্ছি আমি আর কখনো তোর সামনে এসে দাঁড়াবো না। তোদের জন্য অসংখ্য দোয়া রইল। ইতি। ইরফান লেখাটুকু পড়ে বিস্ময় দৃষ্টিতে তাকায়। কাগজটি ছুঁড়ে ফেলে দ্রুত বাইক নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যায়। বেশ কিছুক্ষণের মাঝে এয়ারপোর্টে পৌঁছে যায়। সেখানে গিয়ে দ্রুত খোঁজ নেয় নাসিম আছে নাকি চলে গিয়েছে। গেলেও কোথায়? তাকে তো বেশিক্ষণ হলো মেসেজ দেয়নি, তাহলে এখানে থাকার কথা। কিন্তু সে কোনো খোঁজই পেল না। বিরক্তির নিঃশ্বাস ফেলে এক পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। বেশ কয়েকটা সিগারেট পোড়ায়। মাইরার সাথে ওভাবে কথা বলায় নিজের উপর রাগ লাগছে। মারার জন্য হাত উঠিয়েছিল ভাবতেই রেগে সামনে একটা গাছে পাঁচ মারে।
অসহ্য লাগছে সব। হাতের খাওয়া সিগারেট ছুঁড়ে ফেলে বাইকে উঠে বসতে গিয়েও শুদ্ধকে দেখে ভুরু কুঁচকালো। এদিকে গিয়ে গম্ভীর গলায় বলে, এখানে কি করছিস? শুদ্ধ জাকি দিয়ে বুকে থুথু দেয়। ইরফানকে দেখে অবাক হয়ে বলে, তুই এখানে? ইরফান সরু চোখে চেয়ে জিজ্ঞেস করে, নাসিম কোথায়? শুদ্ধ ডোক গিল, মাথা চুলকে বলে, আমি তো জানি না, কেন? ইরফান তীক্ষ্ণ চোখে শুদ্ধকে দেখে। শুদ্ধ আমতা আমতা করে বলে, আরে ব্যবসার কাজে আমার এদিকে মাঝে মাঝেই আসা হয়, জানিস তো। তুই কানাডা থেকে আসলে তখনও তো আমার সাথে তোর এখানে দেখা হলো, মনে নেই? ইরফান কিছুই বলল না, চুপচাপ তার বাইকে বসে বাইক স্টার্ট দেয়। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেল। রাত তখন প্রায় 1টা। ইরফান ঘরে প্রবেশ করে বেডের উপর নজর করলে দেখলো মাইরে গুটিসুটি মেরে শুয়ে আছে। ইরফান আগে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়, এরপর কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে এসে মাইরার পাশে শুয়ে মাইরাকে নিজের সাথে জড়িয়ে নেয়। মাইরা ঘুমের ঘোরে একটু নড়েচড়ে ওঠে। ইরফান মাইরের মুখের দিকে তাকালো। মেয়েটি কেঁদে কেটে মুখের কী অবস্থা করেছে। ইরফানের নিজেকে অসহায় লাগলো। ডান হাত মাইরার গালে দিয়ে মৃদুস্বরে বলে, সরি। এরপর মাইরাকে শক্ত করে জড়িয়ে নিয়ে বিড়বিড় করে, আমার বাট ফলোয়ার, আমি ছাড়া সবার মন থেকে নিখুঁতভাবে মুছে যাক। মাইরের ঘুম ভেঙেছে, কিন্তু গাঁটটা মেরে পড়ে আছে। কথা বলবে না এই লোকের সাথে। ইরফান মাইরাকে আলগা করে মাইরার কপালে ঠোঁট দাবিয়ে চুমু আঁকে। এরপর ডান হাত মাইরার গালে রেখে মাইরার ঘুমান্ত মুখপানে দৃষ্টি রেখে অভিযোগের সুরে বলে, তুমি শুধু আমার অনুভবে কেন সীমাবদ্ধ থাকলে না বাট ফলোয়ার? অন্য হৃদয়ে তোমার অবয়বের ছায়া থাকলে আমার প্রতিটি হৃদস্পন্দনে ব্যথায় কাটা বেঁধে যায়। এটা কি আমার অপরাধ? ইরফানের এমন আবেগমাখা কথায় মাইরা চোখ মেলে তাকায়। ইরফানের সাথে চোখাচোখি হয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকালো মাইরার দিকে। এই স্টুপিড জেগে জেগে ঘুমের ভান করছিল। মাইরা ইরফানকে ঠেলে উল্টো ঘুরে শোয়। ইরফান বিরক্ত হয়, মাইরাকে টেনে তার দিকে ফেরায়। মাইরা কোনো কথাই বলে না। ইরফানকে ঠেলে নিজেকে ছাড়াতে চায়। ইরফান জোর করে মাইরাকে জাপটে ধরে। মাইরা মুচড়ামুচড়ি করে। ইরফান ধমকে বলে, স্টুপিড, কি প্রবলেম? মাইরার চোখ ভরে ওঠে। লোকটা আবারও তাকে ধমকাচ্ছে। ইরফান মাইরাকে আরেকটু জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে, ওই কাগজে কতটুকু পড়েছিলে? মাইরা কথাই বলল না। ইরফান বেশ কয়েকবার জিজ্ঞেস করলেও মাইরা একটা টু শব্দ করল না। ইরফান রেগে দাঁতে দাঁত চেপে বলে, কথা বলো স্টুপিড, নয়তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মাইরা এবার ফুপিয়ে কেঁদে ওঠে। ইরফান চোখ বুঝল, ডান হাতে কপাল ঘষে কয়েকবার নিজেকে শান্ত করে লম্বা শ্বাস টানে। এরপর মাইরার গালে হাত দিয়ে নরম কণ্ঠে বলে, রাগাচ্ছ কেন আমায়? কথা বলো। মাইরা চোখ বুঝে রেখেছে, বন্ধ চোখের পাতা বেয়ে অশ্রু গড়ায়। ইরফান অসহায় চোখে চেয়ে বলে, সরি বউ, কথা বলো। এবার মাইরা চোখ মেলে তাকায়, চোখ দুটো লাল হয়ে আছে। ইরফান দু হাতে মাইরার ভেজা চোখ মুছে দেয়। মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই, তখন রেগেছিলাম। মাইরা নাক টেনে। ইরফান মাইরার ঠোঁট জোড়ায় চুমু খেয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করে, কতটুকু লেখা পড়েছিলে বলো? মাইরা ভাঙা গলায় বলে, 2 লাইনের মতো, তারপর তো আপনি নিয়ে নিলেন। ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল, মাইরা পড়েনি ভেবে। দু হাতে মাইরাকে শক্ত করে জড়িয়ে নিয়ে বলে, সরি, কি চাই তোমার? নেক্সটে এনে দেব। মাইরা নাক টেনে বলে, আমাকে ছাড়ুন, আমি ঘুমাবো। ইরফান হাতের বাঁধন আরো শক্ত করলো। মাইরার অভিমানী কণ্ঠে মৃদু হাসে। মাইরার গলায় শব্দ করে চুমু এঁকে মাইরার কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে গেয়ে ওঠে, জানি না কি করে তুমি এসে হৃদয়ে খুলে দিলে সব জানালা। তোমারই উষ্ণ হাতে তোমার পথে আমি দাঁড়িয়ে থাকি, একটু সময় করে কি নিয়ে যাবে আমাকে? দ্বিধা গান। প্রায় সপ্তাহখানেক পর ইরফান নাসিমদের বাড়িতে গিয়ে খোঁজ নেয়। এই শহরে নাসিমদের নিজের বাড়ি আছে, কিন্তু সেখানে নাসিমকে পায়নি, তার মাকেও পায়নি। আশেপাশে জিজ্ঞেস করলেও কোনো খোঁজ পায়নি ইরফান। বেশ কয়েকদিন পর ইরফান মাইরাদের গ্রামে গিয়েছিল। সেই গ্রামে নাসিমদের আত্মীয় থাকে শুনেছিল। সেখানে গিয়েও কোনো খোঁজ পায়নি, যেন নাসিম নামের কোনো অস্তিত্বই নেই। তাকে একটা কথা বলার সুযোগ না দিয়েই হারিয়ে গেল। আবারও ভুলে যেতেও বলল। সে বলেছিল এসব ভুলে যাওয়ার টপিককে সে হেট করে, অথচ নাসিম তাকে সেই অফার করে অদৃশ্য হয়েছে। দেখতে দেখতে প্রায় 6 মাস পেরিয়েছে। নাসিমদের বাড়ি গিয়ে প্রায়ই খোঁজ নেয় ইরফান। পরিচিতদের সবার কাছেই খোঁজ নিয়েছে, এখনও মাঝে মাঝে খোঁজ নেয়, কিন্তু কোথাও পায়নি এখনও। কথাগুলো ভেবে ইরফান দীর্ঘশ্বাস ফেলে। সেদিনের পর নাসিমের সিম একেবারের জন্য ওপেন হয়নি।
ইরফান অনেক ট্রাই করেছে, কিন্তু কোথাও কোনো হদিস পায়নি। বুকে 2 হাত আড়াআড়িভাবে রেখে চোখ বুজে নেয়। লাইফে ফার্স্ট টাইম নাসিম ইরফানকে বাইক রাইডে হারিয়েছিল। ইরফানকে হারাতে পেরে যেন নাসিম সহ শুদ্ধ ফাইজও খুশি হয়েছিল। ইরফান বিরক্ত চোখে ওদের 3 জনকে দেখছিল। তার গায়ে জ্বর ছিল। ওরা 3 জন কথা বলার ফাঁকে নাসিম খেয়াল করছিল ইরফানের চোখ লাল। এদিকে এসে যখন দেখল ইরফানের গায়ে জ্বর, তখন ইরফানকে রেগে কথা শুনিয়েছিল। ইরফানও রেগে নাসিমকে ধাক্কা দিয়েছিল। কেউ তার উপর কথা বলবে, এসব সে নিতে পারে না। ইরফানের রাগকে পাত্তা না দিয়ে শুদ্ধ, ফায়েজ, নাসিম সবাই রেগে কথা শুনিয়েছিল। শুদ্ধর কথা ছিল, এত শালা মোড়ে চাঁদে গিয়ে আরামসে ঘুমাবে, আর আমরা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো, বেয়াদব। নাসিমের কথা ছিল, শালা তোর বাইক ভেঙে টুকরো টুকরো করে ভাঙচুর হিসেবে বেচে হাওয়াই মিঠাই কিনে খাবো, তখন হাওয়াই বসে রাইড করিস। ফায়েজও কিছু বলেছিল হয়তো। ইরফান না শুনে তার বাইক স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা হয়। নাসিম দ্রুত তার বাইকে উঠে ইরফানের পিছু পিছুই আসছিল আর বলছিল, এই বেয়াদব দ্বারা আজ শুধু অ্যাক্সিডেন্ট করে দেখ। ইরফান বাইকের স্পিড আরও বাড়ায়। নাসিম বিরক্ত চোখে তাকায়, মনে মনে দোয়া করে এর মতো ঘাড়তেরা বন্ধু যেন কারো না হয়। আবারও চেঁচিয়ে বলে, এই তেরার বাচ্চা দ্বারা বাল একটা। ইরফান পাত্তা দেয়নি, সে তো এমনই। তবে আজ কথাগুলো ভেবে কেন যেন ঠোঁটের কোণে আপনা আপনি একটুখানি হাসি ফুটল। আবার তা মিলিয়ে যেতেও সময় লাগলো না। মায়েরা রান্নাঘর থেকে তার জন্য পরোটা এনে টি টেবিলের উপর রাখে। ইরফানের ব্ল্যাক কফিও রাখে। এরপর ইরফানের সামনে দাঁড়িয়ে বুড়ো কুচকে তাকায়। কি হয়েছে নাকি, এভাবে আছে কেন? মায়েরা ইরফানের পিছনে দাঁড়িয়ে দুহাত ইরফানের মাথার চুলের ভাঁজে গলিয়ে দেয়। নিজের মাথায় ছোট নরম হাতের স্পর্শ পেয়ে ইরফান একটু হাসল, তবে চোখ খুলল না। মায়েরা একটু ঝুঁকে প্রশ্ন করে, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান তার বা হাত পিছনে দিয়ে মাইরাকে ঘুরিয়ে টেনে এনে তার কোলে বসায়। মাইরা চোখ ছোট ছোট করে বলে, কি হয়েছে আপনার? ইরফান মাইরের দিকে তাকিয়ে রইল। মাইরা আগের চেয়ে একটু লম্বা হয়েছে, সাথে একটু মোটাও হয়েছে। 2 গালে হালকা মাংস ধরেছে, ভালো লাগে বেশ। মাইরা ইরফানকে ঠেলে বলে, ধ্যাত সারুন তো, আমার কলেজ আছে। ইরফান গম্ভীর গলায় বলে, আজ কলেজ যেতে হবে না। মাইরা গালে হাত দিয়ে বলে, আমার কলেজে এক্সাম চলছে, আমি সেকেন্ড ইয়ারে উঠব না। কথাটা বলে ইরফানের পাশে বসে কোলের উপর পরোটার প্লেট নিয়ে খেতে থাকে, আর সমানে বই মেলে রেখেছে। ইরফান কফি খেতে খেতে মাইরাকে দেখলো। মাইরা পড়ছে বলে আর ডিস্টার্ব করলো না। মাইরা তার খাবার শেষ করে কলেজের ড্রেসের বোরকা পরে নেয়। জট লেগে যাওয়া চুলগুলো আঁচড়ানোর জন্য চিরুনি হাতে নেয়ার আগেই ইরফান তার হাতে চুল নেয় চিরুনিটি। মাইরা পিছু ফিরে বলে, কি করছেন, দিন আমাকে। ইরফান মাইরাকে উল্টো ঘুরিয়ে দিয়ে মৃদুস্বরে বলে, আমি করছি। মাইরা ভুরু কুচকে বলে, আপনি পারবেন না, আমার চুলে অনেক জট। ইরফান দৃঢ়কণ্ঠে বলে, আই ক্যান ডু এভরিথিং। মাইরা কোমরে হাত দিয়ে আয়নার ভেতরে ইরফানকে দেখতে লাগলো, যে খুব মনোযোগ দিয়ে চুলের জট ছাড়াতে ব্যস্ত। মাইরার ভালোই লাগছে। সময় লাগলেও ইরফান সব জট ছাড়িয়ে স্বস্তির নিঃশ্বাস পেল, যেন বিরাট বড় অসাধ্য সাধন করেছে। এরপর মাইরার চুলে বেনি করা স্টার্ট করে। এই বেনি শিখতে ইরফান পুরো 1 মাস লাগিয়েছে। মাইরা ভীষণ বিরক্তি হতো। ইরফান ঘন্টার পর ঘন্টা তার চুল নিয়ে বসে থাকতো, কিন্তু পারতো না, উল্টে জট পাকিয়ে ফেলতো। মাইরা বিরক্ত হতো বলে মাইরা ঘুমিয়ে গেলে ইরফান মাইরার চুলগুলো নিয়ে চেষ্টা করত। এভাবে প্রায় 1 মাস পর সে সফল হয়। এরপর থেকে প্রায় প্রতিদিনই মাইরার চুলে সেই বেনি করে দেয়। মাইরার চুলে 2টো বেনি করে। বেনি 2টো কাঁধের দুপাশ দিয়ে মাইরার দিকে চেয়ে বলে, সে। মাইরা হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি সব পারেন, আমি তো জানি। আসলে হাজব্যান্ডটা কার, দেখতে হবে না? কথাটা বলে ইরফানের সামনে থেকে দৌড় দেয়। এরপর কাবার থেকে তার হিজাব পরে নেয়। ইরফান আর চোখে মাইরার দিকে তাকালো, একটু হাসলো বোধহয়। এরপর ওয়াশরুমে যেতে যেতে বলে, শাওয়ার শেষে বেরিয়ে যেন দেখি রেডি কমপ্লিট। মাইরা মুখ বাঁকায়, নিজেই একটা লেট লতিফ। আবার তাকে বলে, ফয়রা শুধুর সাথে গ্রামে এসেছে 2 দিন আগে, আজ ফিরে যাবে শহরে। আগামীকাল শুধুর ভার্সিটিতে ক্লাস আছে, ফারাহারও আছে। ত্রিনা বেগম তিলের নাড়ু বানিয়ে একটা বয়াম ভরিয়ে দিল। শাশুড়ির হাতে এই নাড়ু ফারাহার ভীষণ পছন্দ। ত্রিনা বেগম আরও 2টি বয়াম ভরিয়ে দিলেন মাইরা আর রিনায়ার জন্য। এরপর ফারাহার দিকে চেয়ে বলে, একটু ভাত খেয়ে যাও আম্মু।
ফারাহ এতক্ষণ বসে বসে শাশুড়ি হাতে নাড়ু খাচ্ছিল। মুখের টুকু গিলে হেসে বলে, মা, আপনার হাতের নাড়ুর সামনে থাকলে পেটে ভাত খাওয়ার জায়গা পাই না, কি করব? ত্রিনা বেগম হাসলেন। ফারাহ পানি খেয়ে বলে, আপনি চলুন আমাদের সাথে, আপনার ছেলে আবার রেখে যাবে আপনাকে। ত্রিনা বেগম হেসে বলে, তোমরা আবার কয়েকদিন পরেই আসবে, আমার শহরে ভালো লাগে না মা, তোমরা এখানে একেবারে চলে এসো। ফারাহ ভাবুক ভঙ্গিতে বলে, আমার ভার্সিটি শেষ হলে আমি সত্যি এখানে পার্মানেন্ট হয়ে যাব। হ্যাঁ, দোয়া করি দ্রুত শেষ হোক তোমার ভার্সিটি, তারপর মা আমি একসাথে থাকবো। পিছন থেকে শুদ্ধ বলে, হ্যাঁ হ্যাঁ, আমি গরুর খামার দেব, তোমরা দুজনে মিলে গরুর পারফিউমওয়ালা ডার্ক চকলেট পরিষ্কার করবে। ত্রিনা বেগম ছেলের কথা হেসে ফেলে। ফারাও হেসে বলে, আর ওই চকলেটগুলো তোমাকে যত্ন করে খাওয়াবো, হাজার হোক তোমার আবার ডার্ক চকলেট একটু বেশি পছন্দ। শুধু হেসে বলে, আহারে বউ আমার, মুরগির পেছন থেকে ইন্ডিয়ান চকলেট বের হয়, তোমার তো ইন্ডিয়ান চকলেট বেশি পছন্দ, আমি তোমাকে অবশ্যই খাওয়াবো। ফারাহা চোখে মুখ কুঁচকে নেয়। ত্রিনা বেগম হাসতে হাসতে বলে, তোরা থাম, কি শুরু করলি দুজনে? ফারাহা মুখ বাঁকায়। শুদ্ধ হাসল, এগিয়ে এসে বলে, বিকেলের আগেই বের হব, দ্রুত রেডি হয়ে নাও ফারাহ। মাইরার কলেজ শেষে মাইরা ইরফানের সাথে ফাইজদের বাড়ি এসেছে। মূলত মাইরা ইরফানকে টেনে এনেছে। ইনায়া প্রেগনেন্ট হওয়ার পর থেকে ফাইজ ইনায়াকে বাসা থেকে বের হতে দেয় না, এজন্যই মাইরা ইনায়াকে দেখতে এসেছে। ইরফান মাইরার হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। ইরফানের ফোনে কল আসায় পকেট থেকে ফোন বের করতে মাইরা হাত ছেড়ে দেয়। মাইরা ছাড়া পেয়ে এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। একটা উষ্টা খেয়ে পড়তে পড়তে বেঁচে যায়। ইরফান রেগে তাকায় মাইরার দিকে, ধমকে বলে, স্টুপিড, থাপ্পড় খাওয়ার জন্য বাদরের মতো লাফালাফি করছো। মাইরা ইরফানের দিকে চেয়ে বলে, আমি পড়ে যাচ্ছিলাম, সমবেদনা না জানিয়ে উল্টো বকছেন, একটু মধু দিয়ে কথা বললে কি হয় আপনার? মাইরার কথা শুনে ইরফান একটু হাসলো। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। মাইরা ইনায়াদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ইরফান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মাইরার সামনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে, মধু লাগবে তোমার? মাইরা ইরফানের কথাটা বোঝার চেষ্টা করছে। তার ভাবনার মাঝে ইরফান মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা চোখ বড় বড় করে তাকায়, ইরফানকে ঠেলে সরাতে চায়। কয়েক সেকেন্ড পর ইরফান নিজেই মাইরাকে ছেড়ে দেয়। তখনই ওপাশ থেকে ইনায়া দরজা খুলে দেয়। ইরফান এখানে দাঁড়িয়ে আগে নাক করেছিল। মাইরা ভীষণ লজ্জা পায়, তার মনে হচ্ছে ইনায়া সব দেখে নিয়েছে। ইনায়া মাইরাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে মাইরাকে জাকিয়ে বলে, এই মাইরা, কি হয়েছে, ভেতরে এসো। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ইনায়ার দিকে তাকিয়ে হঠাৎই তেজি কণ্ঠে বলে, আপু, তোমার ভাই একটা অসভ্য লোক। ইনায়া থতমত খেয়ে তাকায়। ইরফান ভাবলেশহীনভাবে ভেতরে প্রবেশ করছে। ইনায়া ইরফানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, তুমি মাইরার সাথে কি করেছো? ইরফান খুব স্বাভাবিকভাবে বলে, মধু খাইয়েছি। মাইরা কটমট দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। কি পরিমাণ অসভ্য হলে বোনকে এভাবে বলছে। ইনায়া মাইরার দিকে চেয়ে বলে, তুমি মধু খাও না মাইরা? আমিও আগে খেতাম না, ভাইয়া মনে হয় তোমাকে জোর করে খাইয়েছে, তাই না? মন খারাপ করো না, মধু অনেক উপকারী বুঝলে, একটু একটু করে খাবে, আমিও জোর করেই একটু একটু করে খাই। মাইরা ভেবাচাকা খেয়ে বলে, ইনায়া মাইরার হাত ধরে ভেতরে এনে দরজা লাগাতে লাগাতে বলে, নয়, হ্যাঁ, একটু একটু করে খেলে অভ্যাস হয়ে যাবে। কথাটা বলে ইনায়া মাইরাকে আসতে বলে তার ঘরের দিকে যায়। মেয়েটার 6 মাস চলছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। মাইরা কপাল চাপড়ায়, আবার স্বস্তির নিঃশ্বাসও ফেলে। ইনায়া বোঝেনি বলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসছে। এগিয়ে গিয়ে ইরফানের সামনে গিয়ে দাঁড়িয়ে কটমট করে বলে, সব সময় তো অনেক বলেন ভালো হওয়ার কথা, নিজে যে একটা অসভ্য লোক সে খেয়াল নেই আপনার। ইরফান মৃদুস্বরে বলে, আই নো, তোমার এটুকুতে মন ভরেনি, বাট কিছু করার নেই, টাইম লিমিটেড ছিল, রাতে আনলিমিটেড দেব, ওকে? মাইরা থতমত খেয়ে তাকায়। ইরফানের কথা বলার ধরন একটু একটু লজ্জা পায়। এই লোকটার সাথে কথা বলাই উচিত না, শুধু তাকে জ্বালায়। ইরফানকে পাশ কাটিয়ে যেতে নিলে ইরফান মাইরার হাত টেনে বলে, কোথায় যাচ্ছ? মাইরা ইরফানের দিকে চেয়ে চোখ ছোট ছোট করে বলে, আমি এখানে এসেও কি এখন আপনার কোলে উঠে বসে থাকবো? ইরফান কিছু বলার আগেই পাশ থেকে শুদ্ধ বলে, বেড়াতে এসেও আমাদের ইরফানের ইচ্ছে করে বউকে কোলে নিয়ে বসে থাকতে, হাউ বালু পাশা।
মাইরার লজ্জায় মাথা কাটা যায়। সব হয় এই লোকটার জন্য। ইরফানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে দ্রুত ইনায়ের ঘরের দিকে যায়। ইরফান শুধুর দিকে তাকিয়ে বলে, তুই কখন এসেছিস? শুধু হেসে বলে, তোরা আসার 5 মিনিট আগে। ভেতর থেকে ফাইজের বাবা বেরিয়ে এসে ইরফান আর শুদ্ধকে দেখে হেসে বলে, আরে আমার দুই বাবা, কখন আসলে? শুদ্ধ ইরফান দুজনেই সালাম দেয় ফাইজের বাবাকে। এরপর এগিয়ে গিয়ে ইরফান শুদ্ধ পাশাপাশি বসে। ফাইজের বাবা তাদের সামনে বসে টুকটাক কথা বলায় ব্যস্ত হয়। এর মাঝে ফাইজের মা ইরফান শুদ্ধকে নাস্তা দিয়ে যায়। শুদ্ধ জামাই আর ইরফান তার ছেলে শ্বশুরবাড়ির লোক। এদের নিজে আপ্যায়ন না করলে খারাপ দেখায় বলে তিনি কাজের লোককে রান্নাঘরে রেখে নিজে এসেছেন। তিনিও ফাইজের বাবার পাশে বসে শুদ্ধ ইরফানের সাথে ভালো মন্দ কথা বলল। ফারা ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়েছে। সে মূলত শুদ্ধদের গ্রাম থেকে ফিরেছে। বার্জেটি ছুটি থাকায় 2 দিন আগে শুদ্ধ তাকে নিয়ে গ্রামে গিয়েছিল। সেখান থেকে ফিরে শাওয়ার নিল। ভীষণ বিরক্ত লাগছিল। শাওয়ার নিয়ে একটু আরাম লাগছে। মাথা মুছে তাওয়াল মেলে দিল। শুদ্ধকে ঘরে আসতে দেখে এগিয়ে গিয়ে বলে, তুমি খেয়েছো? শুদ্ধ হেসে বলে, তোমাকে খাই পাখি। ফারাহা শুদ্ধকে ঠেলে বলে, মাত্র গোসল করেছি, জ্বালিও না তো। শুদ্ধ ফারাহাকে জড়িয়ে নিয়ে বলে, সেকেন্ড বার আমি করিয়ে দেব, পাক্কা প্রমিস। মাইরা ইনায়ের কাছে ফারাহা আসার কথা শুনে ফারাহার ঘরে এসে দরজায় দাঁড়িয়ে ডাকে, ফারাহা আপু। ফারাহা শুদ্ধকে ধাক্কা দেয়। বেডের উপর থেকে ওড়না নিয়ে দ্রুত গায়ে জড়িয়ে নিয়ে বলে, ভেতরে এসো মাইরা, কখন এসেছো? শুদ্ধর আড়ালে ফারাহা ছিল বলে মাইরা সেভাবে দেখতে পায়নি। ভেতরে এসে ফারাহাকে জড়িয়ে ধরে বলে, একটু আগেই এসেছি আপু, কেমন আছো? অনেকদিন পর দেখলাম তোমাকে। ফারাহা মাইরা টুকটাক কথা বলায় ব্যস্ত হলো। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে। মানে এসব কি? সে কি সুন্দর একটা রোমান্টিক মুডে ছিল, আর তার মেলায় হারিয়ে যাওয়া বোনটা সে সব ভেস্তে দিল। মনে হচ্ছে শোধ নিচ্ছে তার থেকে। কিন্তু সে তো ইরফানের রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট করে দিত, আর ইরফানের বউটা তার সব ভেস্তে দিল। শুদ্ধ গলা জেড়ে বলে, মাইরা ফাইজের বাচ্চার লেজ ধরে আরেকজন সদস্য আসলে কেমন হবে বলো তো? শুদ্ধর কথা শুনে মাইরা ভীষণ খুশি হয়ে বলে, অনেক ভালো হবে ভাইয়া, কিন্তু কোথা থেকে আসবে? শুদ্ধ কিছু বলার আগেই ফারাহা মাইরার হাত ধরে টেনে ঘরের বাইরে যেতে যেতে বলে, তোমার ভাইয়ের পেটে বাচ্চা আছে, ওখানে থেকে বেরিয়ে হও। মাইরা চোখ বড় বড় করে শুদ্ধর দিকে চেয়ে হেসে বলে, সত্যি ভাইয়া? ফারাহাপুর কষ্ট হবে বলে বাচ্চাটাকে আপনার পেটে নিয়ে নিয়েছেন, তাই না? ফারাহার মাইরার কথা শুনে শুদ্ধ ভোতা মুখে তাকিয়ে রইল। ফারাহা মিটিমিটি হাসছে। সে ঠিক জানে এই লোকের মুখের ব্রেক নেই। মাইরার সামনে উল্টাপাল্টা বলবে আর সে লজ্জায় মরবে। তার এই অসভ্য লোক একা একা বসে লাগাম সারা কথা বাদ রেখে চুপ থাকুক। সন্ধ্যার পরপর ইরফান মাইরাকে নিয়ে ফাইজদের বাড়ি থেকে বেরিয়েছে। যদিও ফাইজ শুদ্ধ ফাইজের মা অনেক জোর করেছিল, কিন্তু ইরফানের কাজ আছে বলে সে থাকেনি। ফোনের কল আসলে ইরফান ফোনে কথা বলতে থাকে। মাইরা হঠাৎই কাউকে দেখল যেন। ইরফানের হাত থেকে তার হাত ছাড়িয়ে নিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় মেয়েটির সামনে। ইরফান ফোনে কথা বলতে বলতে মাইরাকে দেখল একটি মেয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে, তাই আর কিছুই বলল না। সে মাইরার দিকে নজর রেখে ফোনে কথা বলতে থাকে। মাইরা সামিয়ার কাঁধে হাত রেখে বলে, তুমি সামিয়া আপু না? সামিয়া মাথা নিচু করে ফোনে কিছু দেখছিল। কারো কণ্ঠ পেয়ে মাথা উঁচু করে তাকায়। মাইরাকে দেখে অবাক হয়ে বলে, তুমি মাইরা? মাইরা সামিয়াকে জড়িয়ে ধরে হেসে বলে, হ্যাঁ আপু, তোমাকে অনেকদিন পর দেখলাম, কেমন আছো? সামিয়া মৃদু হাসল। মাইরা মেয়েটা ভীষণ মিশুক। মাইরাকে সে সেভাবে চিনতই না, মাত্র কয়েকদিনই কেমন মিশে গিয়েছে। আবার এখনও এতদিন পর দেখা হয় কি সুন্দর করে কথা বলছে। সামিয়া মাথা নেড়ে বলে, এই তো আছি, তুমি কেমন আছো? মাইরা সামিয়াকে ছেড়ে সামিয়ার 2 হাত ধরে বলে, ভালো, তুমি এখানে থাকো? এখানে থাকি না, এখান থেকে বেশ দূরে থাকি। এখানে টিউশন করাতে এসেছিলাম। তুমি এখানে যে? আমি ফারাহা আপুদের বাসায় এসেছিলাম। সামিয়া অবাক হলো। ফারাহাকে তো সে ভালো করেই চেনে, নামটাও জানে, ভোলার কথা নয় তো। কিন্তু মেয়েটার বাসা এখানে এটা জানতো না। জিভ দিয়ে ঠোঁট ভেজিয়ে জড়তা নিয়ে প্রশ্ন করে, ফারাহাপুর কি বিয়ে হয়ে গিয়েছে? মাইরা মৃদু স্বরে বলে, হুম। সামিয়া মলিন হাসল। শুদ্ধ ছাড়া তো আর কারো সাথে বিয়ে হবে না, সব তো জানেই। তবুও কোথায় যেন একটা কাটা বিঁধল। তখনই একটা মেয়ে এদিকে আসতে আসতে বলে, এই সামিয়া, তুই কি বাড়ি যাবি? তোর কাকা আমাকে ফোন দিতে দিতে পাগল করে দিল। বাড়িতে ছেলেপক্ষ বসে আছে। এই ছেলেদের ফেরত পাঠালে তোর কাকা
তোর পিঠে কি না কি ভাঙবে আল্লাহই জানে। এইবার বিয়েটা করে নে মা,